স্কুল অফ এক্সিলেন্সে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমরা শুরু করব আমাদের 3 নম্বর ক্লাস। তোমরা যারা এখনও 1 আর 2 দেখোনি তারা কিন্তু আগে 1 আর 2টা দেখে নেবে, তারপর 3 নম্বর ক্লাস আমরা শুরু করব। আমরা 1 আর 2-এ মাত্রা বিশ্লেষণ অবধি শিখে ফেলেছিলাম, ডাইমেনশন অ্যানালিসিস। মাত্রা বিশ্লেষণ আমাদের কমপ্লিট হয়ে গেছিল। এই ক্লাসে আমরা শিখব পরিমাপের বিভিন্ন পদ্ধতি এবং তার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সম্পর্কে। প্রথম আমরা কি কি পরিমাপ শিখব? দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টে জিনিস পরিমাপ, এবং সেইগুলো পরিমাপ করতে গিয়ে আমাদের কি কি ত্রুটি হবে সেগুলো দেখো। প্রথম আমরা চলে আসি দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে করি? আমরা স্কেল ব্যবহার করতে পারি, কিন্তু স্কেল ব্যবহারের একটা সমস্যা। ধরো এই পেনের দৈর্ঘ্য তুমি পরিমাপ করবে, পরিমাপ করার সময় এমন একটা হলো, ধরো 17 সেন্টিমিটার আর 18 সেন্টিমিটারের মাঝামাঝি একটা জায়গায় এটা শেষ হচ্ছে, তুমি এটার মান কত নেবে? তখন কিন্তু সেই পরিমাপটা সঠিকভাবে করা যায় না। এই দৈর্ঘ্যটাকেই আরও সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করব সেটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটার সাহায্যে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য খুব নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। এরকম ধরো একটা খুব সূক্ষ্ম তার আছে বা গিটারের স্ট্রিং, সেই তারের বেধ কত হবে? একদম সরু তো, স্কেলের সাহায্যে তুমি করতে পারবে না। সেই তারের বেধ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ক্রু গেজ। এগুলো সব আমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে আছে। আমি খুব শীঘ্রই তোমাদের এগুলোর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব এবং সেখানে এই প্রত্যেকটা যন্ত্রের ধরে ধরে বুঝিয়ে দেবো যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আজকে আমরা শিখব এই যন্ত্র সাহায্যে ক্যালকুলেশন করেও আমাদের কি কি ত্রুটি আসতে পারে সেগুলো, এবং এগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ধরো তুমি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছো। দৈর্ঘ্য পরিমাপ করে প্রথমবার তুমি যখন দৈর্ঘ্য পরিমাপ করছো, তুমি রিডিং পেলে 10.3 সেন্টিমিটার। প্রথমবার মেপে এটা পেলে। দ্বিতীয়বার মাপলে একই জিনিসের দৈর্ঘ্য তুমি পেলে 10.25 সেন্টিমিটার। তারপর তুমি এরকমভাবে রিডিং পেলে 4বার পরিমাপ করে। তাহলে এবার ভাবো যে তোমার তাহলে প্রকৃত মানটা কত, সেটা কি করে পাবে? এই 4টের গড় ব্যবহার করতে হবে। গড়কে তোমার ব্যবহার করতে হবে। গড় কিভাবে করে? এই 4টেকে আমি যোগ করব, 10.3 প্লাস 10.25 প্লাস 10.27 প্লাস 10.3, এবং এদেরকে 4 দিয়ে ভাগ করে দেবো। ব্যাস, এই যেটা পাবো সেটা হচ্ছে আমার এই পেনের প্রকৃত মান বা এই পেনের দৈর্ঘ্য। এখন এই যে দৈর্ঘ্যটা আমি মাপলাম, তার তাহলে ফর্মুলাটা কি হবে? আমরা যদি এটাকে একটু জেনারেলাইজ করি, তুমি ধরো প্রথমবার পেলে x1, পরের বার পেলে x2, এরকম করে করে তুমি n বার মাপলে এবং n তম মানে তুমি রিডিংটা পেলে xn, তাহলে তোমার মানটা প্রকৃত মান কত হবে? x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n, সেটাই হচ্ছে তোমার x এর প্রকৃত মান। এইভাবে আমরা প্রকৃত মান বের করব। এখন দেখো এটা আমার প্রকৃত মান। প্রকৃত মান যেটা বেরোবে সেটা নিশ্চয়ই 10.3 তোমার বেরোচ্ছে না? 10.3 বেরোচ্ছে না, তাহলে 10.3 * 4 = 120।
তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে তোমার কিছুটা করে ত্রুটি হয়েছে। কতটা ত্রুটি? ধরো এইটাকে আমি এক্স আর ধরে নিচ্ছি, যেটা প্রকৃত মান। তুমি প্রথমবার কত মেপেছিলে? x1। তাহলে তোমার ত্রুটি কত? x1 মাইনাস এক্স আর। আচ্ছা, এক্ষেত্রে অনেকে বলবে স্যার এক্স আর তো বড়ও হতে পারে, সেই জন্য আমরা একটা মড ব্যবহার করব। দ্বিতীয় ক্ষেত্রে তুমি মেপেছিলে কত? x2, কিন্তু তোমার প্রকৃত মান কত বেরিয়েছে? এক্স আর। তাহলে ত্রুটি কত? x2 মাইনাস এক্স আর। থার্ড কেসে x3 মাইনাস এক্স আর। এইভাবে চলতে চলতে nth কেসে কত হবে? xn মাইনাস এক্স আর। এইটা হচ্ছে তোমার প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ত্রুটি, আলাদা আলাদা করে প্রত্যেকটা ত্রুটি বের করলাম। এবার গড় ত্রুটি কি করে বের করব? এই সবগুলোকে যোগ করতে হবে এবং তাকে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় ত্রুটি কিরম বেরোবে? এই সবগুলোকে যোগ করতে হবে, x1 মাইনাস এক্স আর প্লাস x2 মাইনাস এক্স আর প্লাস ডট 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 xn মাইনাস এক্স আর ডিভাইডেড বাই n। এইটা তোমার হয়ে গেল গড় ত্রুটি বা অ্যাভারেজ এরর। তাহলে দেখো তোমরা এইটার যদি গড় ত্রুটি বের করতে চাও প্রত্যেকটার, কি করে করবে? তোমরা আগে এটা ক্যালকুলেট করবে, যেটা বেরোবে এটা থেকে সেটাকে বিয়োগ করবে প্রত্যেকটা থেকে, যেগুলো বেরোবে তাদের আবার গড় করতে হবে। তাহলে তোমরা পেয়ে যাবে গড় ত্রুটি বা অ্যাভারেজ এরর। এরপর আমরা করব আপেক্ষিক ত্রুটি। ইংলিশে একে বলে ফ্র্যাকশনাল এরর। এটা কিভাবে পাবো? দেখো, গড় ত্রুটি আমাদের যেটা বেরিয়েছিল তাকে আমরা ভাগ করে দেব আমার যে প্রকৃত মান ছিল সেটা দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব আপেক্ষিক ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর। গড় ত্রুটি যেটা বের করলাম তাকে ভাগ করে দেবো প্রকৃত মান দিয়ে। এরপর পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর বেরোবে, যেটা ফ্র্যাকশনাল এরর বেরিয়েছে তাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে গড় ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100। এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসও করব, প্র্যাকটিক্যালে এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু আগের ক্লাসেও বলেছিলাম প্র্যাকটিক্যালে 30 নম্বর আছে এবং ওখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের আমাদের এরর বের করতে দেয়। সুতরাং এই কনসেপ্টটা তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ওখানে পারবে। সুতরাং ক্লাসটা খুব মন দিয়ে শুনে নাও। পার্সেন্টেজ এরর কী করলাম? আমরা যে গড় ত্রুটি বের করেছিলাম তাকে প্রকৃত মান দিয়ে ভাগ করব এবং তার সাথে 100 গুণ করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে সেটা পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। তাহলে দেখো আমরা কত রকম এরর শিখলাম। প্রথম শিখলাম গড় ত্রুটি কত, তারপর শিখলাম ফ্র্যাকশনাল ত্রুটি কত বা আপেক্ষিক ত্রুটি কত, তারপর শিখলাম শতকরা ত্রুটি কত। এই তিনটে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো, নিট বলো, জেইই বলো, প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন থাকে। সুতরাং এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই, আমরা কিন্তু শুধু উচ্চ মাধ্যমিক নয়, নিট বা জেইইতেও ভালো রেজাল্ট করব। চলো একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই।
ধরো তুমি একটা বৃত্তাকার প্লেটের ক্ষেত্রফল বের করতে চাইছো। এই বৃত্তাকার প্লেটের ক্ষেত্রফল বের করার জন্য কি কি লাগবে না, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে আমি ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে কি করতে হবে, এই বৃত্তের ব্যাসার্ধটা তোমাকে বের করতে হবে। কি করে বের করবে, তুমি যে কোনো এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দৈর্ঘ্য মাপো, যেটা পাবে সেটা পাবে ব্যাস, আর ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে ব্যাসার্ধ। এই যে তুমি ব্যাসার্ধ মাপলে, তোমার তো কিছু ত্রুটি হতে পারে, মানে স্কেলের সাহায্যে মাপো, কিছুটা ত্রুটি হবে, সেই ত্রুটিটা আমাদের এখন বের করতে হবে। বা এরকম বলে দেবে এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি এত পার্সেন্ট হয়, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটাতেই ধরো বলে দিয়েছে এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 2%। ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 2%। এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে, ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে। প্রত্যেকটা অঙ্ক একই রকমভাবে হবে, শুধু একটু ভালো করে বুঝে নাও কিভাবে আমি করছি। দেখো এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। প্রথমে একটা কঠিন পদ্ধতি শেখাই, তারপর একটু সহজ পদ্ধতি শিখিয়ে দেবো। প্রথম করতে হয় কি, উভয় পক্ষের লগ নিতে হয়। ln a ইজ ইকুয়াল টু ln পাই প্লাস ln আর স্কোয়ার, উভয় পক্ষের লগ নিলাম। এরপর কি করতে হবে, বোথ সাইডকে অবকলন করব বা ডেরিভেটিভ করব। লগের ডেরিভেটিভ কত হয় তোমরা ক্লাস 11-এ পড়ো, সবে আমরা শুরু করেছি, আমরা কিন্তু লগ বা ডেরিভেটিভ সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, কিন্তু তাও আমি প্রসেসটা শিখিয়ে রাখছি যাতে তোমরা যখন ডেরিভেটিভ শিখে যাবে তখন বুঝতে পারো। এর বিকল্প সহজ পদ্ধতিও শেখাবো যাতে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারো। খুব ভালো করে ভিডিওটা দেখো। ln a ইজ ইকুয়াল টু ln পাই প্লাস ln আর স্কোয়ার। এখন এটা ডেরিভেটিভ কত হয়, লগ এক্স এর ডেরিভেটিভ যদি করি তাহলে হবে 1/x। তাহলে এটার যদি করি ln a আছে dA বাই a ইজ ইকুয়াল টু, এটা একটা ধ্রুবক তার মানে 0, আর এটার হবে এই 2টা সামনে চলে আসবে 2 ইন্টু ln, সরি 2 ইন্টু dr বাই r। এটা কিন্তু পেলাম আমরা অবকলন করে। এবার আমরা সবে ক্লাস 11 শুরু করেছি, আমরা তো ডেরিভেটিভ জানি না, তাহলে কি করা যায় দেখো, বিকল্প পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে আমি এখানে শেখাবো। ব্যাসার্ধ তুমি পরিমাপ করলে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হয়েছে 2%, এখানে কি আছে আর স্কোয়ার, তাহলে আর কে আর দিয়ে গুণ, তাহলে ত্রুটিটা কবার হচ্ছে, 2বার হচ্ছে না। তাহলে কি করব, খুব সহজে লিখবো, এরকম যখনই এরকম থাকবে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তুমি কি করবে ডিএ বাই এ, এরকম ফরম্যাটে লিখবো ডিএ বাই এ ইজ ইকুয়াল টু পাই কনস্ট্যান্ট, এই যেটা পাওয়ারে থাকবে সেটাকে সামনে নিয়ে চলে আসবে, আর আরটাকে ডিআর বাই আর। দেখো এই দুটো স্টেপ আমি না জানলেও এটা করতে পারবো। আর একটা উদাহরণ দিয়ে বোঝায়, ধরো আয়তন আছে, কোনো গোলকের আয়তন ব্যাসার্ধের সাথে কিভাবে নির্ভর করে না 4/3 পাই আর কিউব। একই রকম ফর্মুলা যদি ব্যবহার করে এটা করতে চাই, কি লিখবো ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 4/3 আর পাইটা কনস্ট্যান্ট লিখবো না, পাওয়ারে কত আছে 3, তাহলে 3 ইন্টু ডিআর বাই আর। খুব সিম্পল। এখানে আমি শেখাচ্ছি কি একটার উপর নির্ভর করছে, এরকম তো একটা হতেও পারে যে ভিটা আরও 2-3টে রাশির উপর ডিপেন্ড করবে, সেগুলো আমি পরের অঙ্কে দেখাচ্ছি।
তাহলে দেখো এই অঙ্কটা এবার শেষ করব। ডিএ বাই এ ইজ ইকুয়াল টু হলো 2 ইন্টু ডিআর বাই আর। অঙ্কে কি বলে দিয়েছিল, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, তার মানে আমি বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 ইন্টু ডিআর বাই আর ইন্টু 100। এখন এইটা বলে দিয়েছে আমার 2%, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। খুব মনে কর, আগেরটাই একটু আগে করালাম শতকরা ত্রুটি, কি বলেছিলাম, উপরে হচ্ছে গড় ত্রুটি, নিচে প্রকৃত মান ইন্টু 100, তাহলে এটাই আমার হচ্ছে 2%। তাহলে উত্তর কত হবে, 2 ইন্টু 2%, তাহলে 4%। তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি 2% হয়, ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে 4%। খুব সহজেই করতে পারলাম। একই রকমভাবে যদি একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি 3% বলে, তাহলে ডেল আর বাই আর ইন্টু 100, এইটা বলেছে 3%, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে, ডেল ভি বাই ভি ইন্টু 100, এটা কত হবে এরকম জিজ্ঞেস করেছে। প্রথমেই তোমার কাজ ফর্মুলা লেখা, গোলকের আয়তন ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। নেক্সট ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই কনস্ট্যান্ট, লিখবো না, আর কিউটা 3 ইন্টু ডিআর বাই আর। এই ডিআর এবার বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন দেখো এইটা মানে কত দেওয়া ছিল, 3%, তাহলে উত্তর কত হবে, 3 ইন্টু 3% মানে 9%। এই অঙ্কগুলোই আসে একটু অন্যরকমভাবে আমাদের উচ্চ মাধ্যমিক বা জয়েন্টে। আমরা সেরকম আর একটা জিনিস দেখাবো। ধরে নাও এক্স একটা রাশি, সেটা চারটে জিনিসের উপর ডিপেন্ড করছে, এ বি সি আর ডি। এই চারটে জিনিসের উপর ডিপেন্ড করছে। কিভাবে, এ কিউব বি স্কোয়ার সি আর ডি টু দি পাওয়ার হাফ, এইভাবে ডিপেন্ড করছে। এ পরিমাপের শতকরা একক দেওয়া আছে, ধরো এ পরিমাপের শতকরা একক, এ পরিমাপের শতকরা ত্রুটি সাপোজ 1%, বি পরিমাপের শতকরা ত্রুটি 2%, সি পরিমাপের শতকরা ত্রুটি 3%, আর ডি পরিমাপের শতকরা ত্রুটি ধরে নাও 4%। তোমাকে জিজ্ঞেস করেছে এক্স পরিমাপের শতকরা ত্রুটি কত, কিচ্ছু না, তুমি এটা জানো। ঠিক যেভাবে বলেছিলাম দেখো, প্রথম লিখব ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু, এর পাওয়ার কত আছে 3, 3 সামনে নিয়ে চলে এসো, ডিএ বাই এ প্লাস 2 ডিবি বাই বি প্লাস সি, দেখো সি 1, তাহলে 1 ইন্টু ডিসি বাই সি প্লাস 1, ডি এর পাওয়ারে হাফ আছে, তাহলে হাফ ইন্টু বাই ডি। এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, দেখো সি আর ডি কিন্তু নিচে আছে, তো কি করতে পারো, অনেকে ভাবতে পারো ডিটাকে স্যার উপরে তুললে তো ডি টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, তাহলে এটা কি স্যার মাইনাস হবে, কখনো না, এরার সবসময় অ্যাড হয়। এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, লবে থাক বা হরে থাক, যেখানেই থাকুক না কেন, আমি যখনই এটাকে এরারের টার্মে লিখব তখন কিন্তু সবসময় প্লাসে লিখব, কারণ ওই লগ যেটা নিয়েছিলাম ওখানে ওটা প্লাস হয়ে যেত, ঠিক আছে, বা ডেরিভেটিভ করলে এটা প্লাস হয়ে যাবে। এইবার দেখো বোথ সাইডকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ডিএক্স বাই এক্স ইন্টু 100, 3 ইন্টু ডিএ বাই এ ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডিবি বাই বি ইন্টু 100 প্লাস ডিসি বাই সি ইন্টু 100 প্লাস হাফ ইন্টু ডিডি বাই ডি ইন্টু 100, এইভাবে লিখলাম। এবার দেখো ডিএ বাই এ ইন্টু 100, এইগুলোকে আমি আলাদা করে ব্র্যাকেট করে নিলাম। কেন করলাম, এটা আসলে কি, এ পরিমাপের শতকরা ত্রুটি, এটাই সেটা।
তাহলে লিখব 3 × 1% প্লাস 2 × 2% প্লাস 3% প্লাস 1/2 × 4%। দেখো কত হচ্ছে, 3 + 4 + 3 + 2, 4 × 3 = 7, আর 3 × 10 আর 2 12%। তাহলে এক্স পরিমাপের শতকরা ত্রুটি হলো 12%। খুব সহজেই 2 নম্বর কিন্তু পাওয়া যাবে। আর একই প্রশ্ন আমাদের নিটে থাকবে বা জয়েন্টে থাকবে, সেখানে আমরা একই প্রশ্ন করে আমরা পেয়ে যাব 4 নম্বর। এরকম আরেকটা অঙ্ক দিতে পারে, সেটাও একটু বলে দিই। ধরো কোনো বস্তুর, এরকম অঙ্কটা দিয়েছে, কোনো বস্তুর ভর পরিমাপ করে পাওয়া গেল 100 ± 0.001 গ্রাম। কোনো বস্তুর ভর পরিমাপ করে পাওয়া গেল এটা। আর কি বলল, তার আয়তন পরিমাপ করে পাওয়া গেল 10 ± 0.1 সেন্টিমিটার কিউব। ভর পরিমাপ করে পাওয়া গেল এরকম, আয়তন পরিমাপ করে পাওয়া গেল এটা। তোমাকে জিজ্ঞেস করেছি কি তার ঘনত্ব কত, ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত, ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত, আর নেক্সট ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি কত। এই 3টে প্রশ্ন আমাকে করতে হবে। দিয়ে দিয়েছে কি শুধু এই দুটো। এখন দেখো সবই দেওয়া আছে, একটু অন্যরকম কায়দায়, সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কীরকম ভাবে, এই যে দেখো লেখা আছে m = 100 ± 0.001 গ্রাম, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ভর পরিমাপের ত্রুটি। তার মানে আমি এমটাকে লিখতে পারি 100 গ্রাম, আর ডেল্টা এম বা ডিএমটাকে লিখতে পারি 0.001 গ্রাম। একই রকমভাবে পরেরটা থেকে লেখা যায় v = 10 সেন্টিমিটার কিউব, আর ডেল্টা ভি মানে যেটা ত্রুটি, আয়তন পরিমাপের ত্রুটি, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। এখন তাহলে ঘনত্ব, ঘনত্ব মানে আমরা কি জানি? ঘনত্ব মানে জানি, ঘনত্বকে রো দিয়ে লেখা হয় m/v। ঘনত্ব জানি m/v। তাহলে ত্রুটি কি করে বের করব? খুব সহজ, m এর পাওয়ার 1, v এর পাওয়ার 1। ঘাবড়ে যাবে না কিন্তু এরকম দেখে। d/ρ = dm/m প্লাস dv/v। দেখো ঠিক আগের যে নিয়ম শেখালাম সেই নিয়মেই হলো। এবার dm/m সেটা কত আছে? dm কত? 0.001 ডিভাইডেড বাই 100, গ্রাম গ্রাম কেটে গেল, প্লাস ডিভি কত আছে? 0.1/10। এখন আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, 0.0001 প্লাস 0.01, এই দুটোকে অ্যাড করলে পাবো 0.0101। এইটা হচ্ছে d/ρ, মানে ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি বা ফ্র্যাকশনাল এরার টু মেজার ডেনসিটি। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দিই 0.0101। এবার দেখো এটা যদি হয়ে যায়, এটা তো খুব সহজ। কি করতে হয়? শতকরা ত্রুটি 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে
0.0101 ইন্টু 100 করলে পয়েন্টটা 2 ঘর ডান দিকে সরে যাবে, 1.01%। তাহলে আমার 2 নম্বর আর 3 নম্বর উত্তর হয়ে গেল। প্রথমটা ঘনত্ব কত, দেখো ঘনত্বর ফর্মুলা আমি লিখেছি ভর বাই আয়তন। ভর কত ছিল, ভর ছিল 100 গ্রাম, তাহলে 100, আর আয়তন কত ছিল 10 সেন্টিমিটার কিউব, তাহলে 10 নিচে 0 0 কেটে দাও, তাহলে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হয়ে গেল ঘনত্ব। তাহলে এইটা হয়ে গেল তার প্রকৃত মান বা ঘনত্বের প্রকৃত মান। তারপরেরটা ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি এত 0.0101, এবং এক্ষেত্রে কোনো একক নেই কারণ আপেক্ষিক তো। তারপর ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1.01%। যে কোনো অঙ্ক আসলেই তোমরা এইভাবে কিন্তু ত্রুটি খুব সহজেই বের করতে পারবে। এবার আমরা শিখব তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। দেখো এর অনেকগুলো নিয়ম আছে, তোমরা বইতে পরপর পরপর পয়েন্টগুলো পাবে, কিন্তু এত পয়েন্ট দেখলেই না তোমাদের মাথা ঘুরে যাবে যে কীভাবে মনে রাখবো। আমি কিন্তু খুব সহজ কতগুলো টেকনিক বলবো, আর কতগুলো নির্দিষ্ট রুল ফলো করে তোমরা কিন্তু সব উত্তরগুলোই করতে পারবে। একটু ঠান্ডা মাথায় দেখে নাও। দেখো আমি কয়েকটা পয়েন্ট লিখেও রেখেছি। সমস্ত অশূন্য অঙ্কই তাৎপর্যপূর্ণ, মানে ধরো 23.75, এখানে অশূন্য মানে নন জিরো ডিজিট কতগুলো আছে, 1 2 3 4, চারটে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো, 4। সিগনিফিকেন্ট নাম্বার হলো 4টে। নেক্সট পয়েন্ট কি বলছে, দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী সমস্ত সংখ্যাই তাৎপর্যপূর্ণ। তার মানে কি, ধরো 2.0023 যদি এরকম থাকে, এখানে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো, বলছে কি দুটো অশূন্য অঙ্কের মধ্যবর্তী সমস্ত সংখ্যায় তাৎপর্যপূর্ণ। সমস্ত সংখ্যায় তার মানে 2 অশূন্য 3 অশূন্য, তাহলে মাঝের সবগুলো হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা, 1 2 3 4 5, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো 5টি। নেক্সট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো সংখ্যার বাম দিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডান দিকের শেষ পর্যন্ত সমস্ত অঙ্কই তাৎপর্যপূর্ণ। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো, কোনো সংখ্যার বাম দিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত সমস্ত সংখ্যাই হচ্ছে তাৎপর্যপূর্ণ। তার মানে ধরো আমি লিখলাম 2.1250, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বাম দিকের প্রথম দেখো অশূন্য সংখ্যা থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো, 1 2 3 4 5। এই পয়েন্টটা খেয়াল করো, এখানে দশমিকের পর যদি শূন্য থাকে কোনো সংখ্যার পর, সেগুলোকে কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে। সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 5। লাস্ট পয়েন্টটা দেখো, যদি কোনো একটা সংখ্যা এরকম থাকে 0.00210020, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। দেখো এই একটা অশূন্য সংখ্যা, এখান থেকে শুরু করে এই পরের 5টাকে কিন্তু আমরা আগেই বলেছি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে 1 2 3 4 5, এই 5টা অবশ্যই হবে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা, কিন্তু এই দুটো বা এই 3টে সংখ্যা নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু 5টা, মানে অশূন্য সংখ্যার বাঁ দিকের শূন্যগুলোকে কাউন্ট করা হয় না। ঠিক আছে, এই হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। আমরা এই ভৌত জগৎ ও পরিবেশ, এই যে ইউনিটটা টোটাল 3টে ক্লাসে আমরা ভাগ করলাম। তোমরা পরপর দেখো, এবং যদি
তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই লিঙ্ক শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ক্লাসে।